রাজনীতিবিদদের কাছ থেকেও কিন্তু অন্য একটা শ্রেণী প্রাধান্য পায়, যার টাকা বেশি আছেন তিনি দলকে ম্যানেজ করতে পারেন, এবং নমিনেশনের একটা বড় বাণিজ্য সেখানে হচ্ছে। যদি পিয়ার সিস্টেমটা হয়, এখানে প্রত্যেকটা ভোটে গুরুত্ব থাকবে। জামাত ইসলামী তার দলীয় স্বার্থের চেয়ে আমাদের প্রবাসী ভাইদের যেটা অধিকারটাকে সেখানে প্রাধান্য দিয়েছে। এখানে আমার দল কয় ভোট পাবে সেটা আমি খেয়াল করি না। ওই নেত্রী তিনি ভয়ে আছেন, হয়তোবা প্রবাসী তাদেরকে গ্রহণ করবে না, না জানি ওনারা 1.25 কোটি মানুষের ভোট থেকে বঞ্চিত হয়ে যান কিনা। সেই কারণেই ওনারা প্রবাসীদের দিকটাকে গুরুত্ব না দিয়ে দলের বিবেচনায় তিনি মন্তব্যটি করেছেন, যেটা আসলে কেউ গ্রহণ করেনি, কারণ তাদের দলীয় প্রধানও কোথায় আছেন, দেশের বাহিরে আছেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, একই সাথে ঢাকা 11 আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ আতিকুর রহমান। আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমি আজকের এই বাণিজ্য প্রতিদিনের আয়োজনের আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা আজকে শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখবে একটু শুরুতেই আমি জানতে চাই যে ইসলামী দলগুলো দীর্ঘদিন ধরেই একটা যার যার মতো কাজ করে যাচ্ছিল। এবারকে নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে 5 আগস্টের পরে দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যের সুর শোনা যাচ্ছে। এইটা আসলে এই ঐক্যটা কতদূর এগিয়েছে? দেখুন, ইসলামী রাজনীতিতে ঐক্য নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা। আমরা যখন থেকে ছাত্র রাজনীতিতে এসেছি, এই ধরনের একটা প্রশ্ন সবাই আমাকে করতো যে আপনারা ইসলামী দলগুলো এক হতে পারেন না কেন? নানা কারণে বিগত সময়ে আমরা চেষ্টা করলেও এক হতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে এক হওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। জানেন যে বিগত 15-16 বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের আমলে বাংলাদেশ জামাত ইসলামী তো জুলুমের শিকার হয়েছেই। যারা মোটামুটি ইসলামী দলগুলো ময়দানে ভূমিকা রেখেছে সবাই কম বেশি সেখানে নির্যাতিত হয়েছেন, কারাগারে গিয়েছেন এবং বিভিন্নভাবেই আলেম ওলামাকে অপদস্থ করা হয়েছে এবং নানা অভিযোগ দিয়ে অভিযুক্ত করা হয়েছে। বলা যায় বাংলাদেশের প্রথম সারির আলেম ওলামারা বড় অংশই বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন এবং তারা কারাগারে গিয়েছেন। 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে ইতিমধ্যে আমরা ইসলামী দলগুলোর মাঝে ঐক্যের একটা সুবাতাস লক্ষ্য করা যাচ্ছে। এটি মূলত বিগত সময়ের সবাই যে জুলুমের শিকার হয়েছেন তারও একটা প্রেক্ষাপট আছে। দ্বিতীয়, বাংলাদেশের মানুষ আসলে বিগত 54 বছরে যে রাজনৈতিক দলগুলোকে তারা ক্ষমতায় দেখেছে, যদি আমরা সত্যিকার অর্থে বলি আসলে কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশের মানুষের কল্যাণে তারা সেভাবে ভূমিকা রাখতে পারেনি। কিন্তু মোটা দাগে বলি, কোনো দল দুর্নীতির বাহিরে ছিল না। প্রত্যেকটা দল তারা স্বজনপ্রীতি করেছে, তারা আত্মীয়করণ করেছে এবং যারাই যখন ছিল তারা নিজেদের মতো করে তারা ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করেছে। বাংলাদেশের ইসলামপন্থীরা ক্ষমতার কাছাকাছি আসার সুযোগ এখনো পায়নি। 2001 সাল থেকে 6 সাল জামাত ইসলামী আংশিক তারা ক্ষমতার পার ছিল এবং সেই সময় মানুষকে দেখানোর সুযোগ হয়েছে যে ইসলামপন্থীরা যদি ক্ষমতা আসে, সুযোগ থাকলেও তারা কখনো দুর্নীতি করেন না কিংবা তারা দুর্নীতিকে প্রশ্রয় দেন না। আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মানুষ এখন তারা সরব দুর্নীতির বিরুদ্ধে এবং তারা এটি বলছেন যে আমরা এমন কোনো রাষ্ট্র কাঠামো দেখতে চাই না যে রাষ্ট্র কাঠামোতে করাপশন থাকবে। এই জায়গাতে ইসলামী দলগুলো বড় সুযোগ তৈরি হয়েছে এবং আমি মনে করি এবারের নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের যে একটা আমরা আশা দেখতে পাচ্ছি, এটি আমরা মনে করি এটি আরও সামনে সুদৃঢ় হবে।
কারণ ইতিমধ্যে সকল দলই তারা বুঝতে পারছেন যে বাংলাদেশে যারা আমরা ইসলামিক পলিটিক্স করি, যারা আমরা একটা সুন্দর সমাজ চাই, যারা আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, যারা আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশটা গড়তে চাই, এবারে যে সুযোগটা আমাদের সামনে এসেছে, প্রত্যেকটা ইসলামী দল তারা সচেতন এবং সবাই বলেন যে না, এবারে জনগণের যেই প্রত্যাশার জায়গাটা, আমাদের ছোটখাটো যদি কিছু মতবিরোধ থাকেও এটাকে আমরা একপাশে রেখে জাতির স্বার্থে, দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা আশা করি ঐক্য শুরু রাজনৈতিক ঐক্য হবে, কিংবা এমন হতে পারে নির্বাচনকালীন ঐক্য হবে। সকল ইসলামী দলগুলো এক দল যেখানে প্রার্থী দেবে অন্যরা সেখানে প্রার্থী দিবেন না, এবং ইসলামী দলে যারা অনুসারী, যারা ভালোবাসেন সবাই সেখানে ওই প্রার্থীকে সেখানে ভোট দিবেন। আমরা আশা করি এবারে যে ঐক্যের যে সম্ভাবনা তৈরি হয়েছে শেষ পর্যন্ত ঐক্য টিকে থাকবে এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই ঐক্যের মধ্যে দিয়ে। এই যে ঐক্যবদ্ধ রাজনীতির মাধ্যমে আপনারা দুর্নীতি বা শোষণমুক্ত একটি সমাজ গঠন করতে চান, এক্ষেত্রে আসলে এই সাম্প্রতিক সময়ে আমরা কিছু জিনিস দেখেছি, বিশেষ করে বরাবরই জানি বিভিন্ন দলগুলো করে, বা জামাতেরও কিছু নাম এবার আসছে, রাজশাহী এবং নাটোর সহ। এইটা আগের যে যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে কি এটাতে? দেখুন, এই ঘটনাগুলো একেবারে বিচ্ছিন্ন ঘটনা। নাটোরের ঘটনা ইতিমধ্যেই আপনি পত্রপত্রিকা এসেছে, অনলাইনে এসেছে, যে যিনি যার ব্যাপারে অভিযোগ এসেছে তিনি ওই জমির মালিক। বিগত সময়ে তাকে জোর করে সেখানে তাকে দখলচ্যুত করা হয়েছে। তিনি তার জমিতে গিয়েছেন এবং যারা সেখানে আছেন বলেছেন যে আপনারা আমাদেরকে এই পরিমাণ টাকা দিবেন যারা থাকতে চান। সেই ঘটনাটিকে মিডিয়া রং করে, যেহেতু জামাত এখন খুব সরব চাঁদাবাজের বিরুদ্ধে, কি করে অভিযোগে জামাত অভিযুক্ত করা যায় এটা মিডিয়া সিন্ডিকেট করে নিউজটি করেছে। এর সাথে সত্যতার কোন আসলে মানে আমরা লেশমাত্র দেখি না। কারণ জামাত চাঁদাবাজি কেন করবে? চাঁদাবাজি তো তারাই করে যাদের কোনো নিজস্ব সোর্স অফ ইনকাম থাকে না। জামাত ইসলামীদের সবাই কিন্তু তার নিজস্ব উপার্জন আছে। যারা আমরা পলিটিক্স করি, আমরা আমাদের প্রফেশন ঠিক আছে, এবারে পলিটিক্স করি, কিন্তু বাংলাদেশে আমরা এমনও দল তো দেখি যাদের নেতাদের, যাদের কর্মীদের কোনো সোর্স অফ ইনকাম সুনির্দিষ্ট নাই, তারাই রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক শক্তি পরিচয় দিয়ে তারা স্ব এলাকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে। সুতরাং জামাতের আইডিওলজির সাথে চাঁদাবাজি আসলে এটা মিলে না। দুই এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা, হয়তো এটি যখন আরো খবর নেওয়া হয় তখন যেইভাবে পত্রিকায় আসে তার বিপরীত অবস্থাটা সেখানে আমরা লক্ষ্য করি। আচ্ছা ভাই, এই যে বাংলাদেশের ইতিহাসে একটা বড় বৃহৎ সমাবেশ করেছেন গত জুলাই 19 তারিখে আপনারা, এই যে সমাবেশটা, এই সমাবেশে আপনাদের আমিরে জামাত বলেছেন মাত্র 3.5 কোটি টাকা খরচ হয়েছে। লক্ষ লক্ষ মানুষের এই 3.5 কোটি টাকা দিয়ে কিভাবে আসলে সমাবেশ বাস্তবায়ন করা হলো? দেখেন, এটির উদাহরণ একমাত্র জামাত ইসলামী, এর সাথে অন্য কোনো দলকে আপনি মিলাতে পারবেন না। এবং আমাদের আমির এটাও বলেছেন, আমরা এই সমাবেশ নিয়ে কোথাও কোনো আমরা কালেকশন করিনি কিংবা কাউকে বলিনি আমাদেরকে আপনি এখানে টাকা দেন, আমরা এখানে অনেক খরচ হবে। কোনো ধরনের কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে কোথাও সম্মেলন কেন্দ্রিক কোনো কালেকশন সেখানে হয়নি। হ্যাঁ, এখানে মূলত যারা এসেছেন, ঢাকায় তো সবাই যার উদ্যোগে গিয়েছেন, যারা এলাকা থেকে এসেছেন তারা নিজেরা উদ্যোগ নিয়েছেন, তারা নিজেরা গাড়ি ঠিক করেছেন, বাস ভাড়া করেছেন, সবাই খরচ বহন করেছেন। আমি এটাও দেখেছেন যে কিছু কিছু মুরব্বীরা এসেছেন যারা বাসা থেকে খাবার নিয়ে এসেছেন, যেখানে 2 দিন থাকতে হবে, কি খাবার খাওয়া যায়, যার জন্য আমাদের এত সুশৃঙ্খলভাবে হয়েছে। এখানে আমাদের তো কোনো অতিরিক্ত খরচ করার কোনো সুযোগ নাই। যেগুলো একদম মৌলিক খরচ, প্রয়োজনীয় খরচ, সেগুলো সংগঠন করেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে জনশক্তিরা, সুদী শুভাকাঙ্ক্ষীরা তারা পকেটের টাকা খরচ করে আসা যাওয়া করেছেন, খাওয়া দাওয়া করেছেন, থেকেছেন, যার জন্য আমাদের পক্ষে কেবলমাত্র সম্ভব এত, যেখানে 100 কোটি টাকা নিয়ে কথা বলা হয় সেখানে মাত্র 3.5 কোটি টাকা। এই এক্সাম্পল বাংলাদেশে জামাত ইসলাম ব্যতীত আর কারো পক্ষে দেওয়া সম্ভব না। আপনি দেখেছেন এটাও অন্যান্য রাজনৈতিক দলের আমরা প্রোগ্রামে দেখি লোক চলে যায়, এক গ্রুপ ঢুকে আরেক গ্রুপ বের হয়ে যায়। আমাদের প্রোগ্রাম আপনি খেয়াল করেছেন কিভাবে সবাই আন্তরিক ছিল, এত রোদ ছিল সেদিন, একজন মানুষও কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ তার অবস্থান থেকে সরে যায়নি, সবাই সেখানেই ছিলেন। একটা ডেডিকেশন, একটা আগ্রহ, উদ্দীপনা নিয়ে আসার কারণেই কিন্তু আমাদের খরচও কম হয়েছে। সবাই যা যা দায়িত্বে ছিলেন, আমরা তো খরচ সাশ্রয় করার চেষ্টা এখানে করেছি, অপচয়ের কোনো সুযোগ এখানে নেই।
তো এখানে একটা বিষয় একটু, এই যে সমাবেশে বা আপনাদের বিশাল একটা জানান দেওয়া, এর আগে চরমোনাইর একটা সমাবেশ হচ্ছে, সেখানেও বিশাল লোক, সব মিলে ইসলামী দলগুলো যে ঐক্যের সুর বা ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু আপনারা অ্যাজ ইউজুয়াল যে নির্বাচন বা ভোট, এটার বাইরে গিয়ে আসলে পিআর পদ্ধতিতে আপনারা এত বেশি আগ্রহী কেন? দেখেন, পিআর পদ্ধতি বাংলাদেশে হয়তো দাবিটা আমরা পরে উত্থাপন করেছি। আমাদের সাবেক আমির প্রফেসর গোলাম আযম সাহেব উনি বই লিখেছেন প্রায় 20 বছর আগে, বাংলাদেশে ইলেকশন সিস্টেমটাকে কি করে স্বচ্ছ করা যায়। বাংলাদেশে তো আমাদের ইলেকশনের রাজনীতিতে এখনো টাকার খেলা চলছে। এক সময় তো আমাদের কেন্দ্র থেকে ব্যালট বক্স চিন্তা করে নিয়ে যাওয়া হতো, ভোট সেখানে গণনা করার সময় শক্তি প্রয়োগ সেখানে করা হতো, ভোট কেন্দ্র দখল করা হতো, এবং দেখা যেত যিনি খুব টাকা পয়সার মালিক তিনি আগের দিন রাতে ভোট কিনে তিনি সেখানে সবাইকে ম্যানেজ করে ফেলতেন। জামাত ইসলামী বিগত 15 বছরের নির্বাচন যেটি আমাদের ছিল, যে নির্বাচন ছিল না, এটি হলো কোথাও রাতের ভোট ছিল, কোথাও হলো ডামি নির্বাচন সেখানে হয়েছে, কোথাও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবং আমরা দেখি যে বাংলাদেশের ইলেকশনের সময় আসলে রাজনীতিবিদদের কাছ থেকেও কিন্তু অন্য একটা শ্রেণী প্রাধান্য পায়, যার টাকা বেশি আছেন তিনি দলকে ম্যানেজ করতে পারেন, এবং নমিনেশনের একটা বড় বাণিজ্য সেখানে হচ্ছে। আসলে আপনি যাই বলেন, প্রার্থীরা আমরা ইলেকশন করব, মানুষ কোন দলকে ভোট দেয়। ধরুন যদি মানুষ মনে করবে আমরা জামাত ইসলামীকে আমরা ক্ষমতা আনতে চাই, তাহলে জামাতের প্রার্থী যেই হোক মানুষ তাকে কিন্তু ভোট দিবে। মানুষ দলকে দেখতে চায়। কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির জনপ্রিয়তা কাজ করে থাকে। জামাতের এই পিআর সিস্টেমটার মূল কারণ হচ্ছে, আপনি ইতিমধ্যে আমাদের বিভিন্ন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া এসেছে, এই 2000 ইলেকশন 9 সালে হয়েছে, বিএনপি ও আওয়ামী লীগ কাছাকাছি কিন্তু সবাই ভোটের পার্সেন্টেজ ছিল। ওই যে একটা আসনে 5 ভোট পেয়ে আপনি কম পেয়ে আপনি হেরে গেছেন এবং বাকিরা জিতে গেছেন। দেখা গেল যে এই যে মানে কাছাকাছি জিতা এবং হেরে যাওয়াটা, এখানে ভোটের ডিফারেন্স হয়ে যায় এবং কেউ পেয়ে যায় 2/3 মেজরিটি, আবার কেউ সামান্য আসন তারা সেখানে পেয়ে থাকে। এবং আরেকটা দিক হচ্ছে, বাংলাদেশে এত নিবন্ধিত রাজনৈতিক দল আমরা দেখি, এত দল, ওই ক্ষমতার পাদপীঠে 2-1টা দলই থাকে। যদি পিআর সিস্টেম হয়, যেহেতু সারা দেশের সব ভোট যোগ হবে সেখানে, জামাত কত পার্সেন্ট পেল, বিএনপি কত পার্সেন্ট পেয়েছে, এবং আমরা মনে করি যারা পলিটিক্যাল ফিল্ডে আছেন ওই নেতারা ছোট হোক বড় হোক সবারই কিন্তু কম বেশি প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকবে, এবং এখানে শক্তি প্রয়োগ করে ভোট কেন্দ্র দখল করে আমি জিতে গেলাম। এবং আরেকটা দিক হচ্ছে, আপনি খেয়াল করবেন, বাংলাদেশে তো আমরা বলি আমাদের 12-13 কোটি ভোটার। ধরুন যে দল বাংলাদেশ এখন পর্যন্ত ক্ষমতা এসেছে তাদের হাইয়েস্ট ছিল জনসমর্থন 40%। তো 40% দিয়ে আপনি পুরো দেশ পরিচালনা করছেন, বাকি 60% কোথায় যাবে? তার মানে হচ্ছে 60% মানুষ আপনাকে পছন্দ করে না, কিন্তু আপনি 40% ভোট পেয়েছেন, কাউকে 5 ভোট আপনি ঠকেছেন, কোথাও আপনি বল প্রয়োগ করেছেন, কোথাও আপনি ভোট কিনেছেন, যেভাবে হোক কোথাও আপনি অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ করেছেন আপনি আপনার সক্ষমতার আলোকে। তো দেখা গেল যে 60% মানুষ কিন্তু আপনাকে না চাওয়ার পরেও আপনি 40% ভোট দিয়ে পুরো দেশ নিয়ন্ত্রণ করছেন। যদি পিআর সিস্টেমটা হয়, এখানে প্রত্যেকটা ভোটের গুরুত্ব থাকবে। জামাত ইসলামীকে যে কত পার্সেন্ট মানুষ ভোট দিবে তার আলোকে পার্লামেন্টের আসন সংখ্যা নির্ধারিত হবে। বিএনপিকে যে মানুষ ভোট দেবে সে নির্ধারিত হবে, এবং কেউ যদি 5% ভোটও পায় আর কম ভোটও পায়, তারও কিন্তু একটা পার্টিসিপেশন পার্লামেন্টে সেখানে থাকবে। এটা ভারসাম্যপূর্ণ থাকবে, পলিটিক্সটা একমুখী হয়ে যাবে না, সকল দলের মাঠে রাজনীতি করবে, এবং পিআর সিস্টেমে সকল দলের প্রতি মানুষের সমর্থনটা বোঝা যাবে, এবং একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিক সিস্টেমটা সেখানে ডেভেলপ হবে। সর্বোপরি বাংলাদেশে 2/3 মেজরিটি নিয়ে কারো পক্ষে আবার শেখ হাসিনা হওয়া সম্ভব হবে না। আমরা কষ্ট এখানে, আমাদের ভয়টা সেখানে, যাতে করে আর কখন আমাদেরকে রক্তের বন্যা বই দিতে না হয়, যাতে কোনো শাসক সেখানে স্বৈর শাসক না হয়ে যান, যাতে কোনো শাসক সেখানে 2/3 মেজরিটি পেয়ে দরাকে সরা জ্ঞান করে তিনি আবার জনগণের বুকে গুলি চালাতে উদ্বুদ্ধ না হন। সেই জায়গা থেকে জামাত ইসলামী দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আগামী সুন্দর বাংলাদেশের স্বার্থে, এবং সকল মানুষের সকল দলের যাতে করে সেখানে অবস্থানটা পরিষ্কার হয়, যাতে সকল দল নিয়ে একটা জাতীয় সরকারও কিন্তু এখানে তৈরি হয়ে যায়, সব দল সেখানে থাকে।
এই চিন্তা থেকে জামাত ইসলামী পিআর পদ্ধতির ব্যাপারে কথা বলেছে। ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনি দেখেছেন যে বাংলাদেশের বড় একটি দল যাদেরকে বলা হয় তারা ব্যতীত বেশিরভাগ দলই তারা কিন্তু পিআর পদ্ধতির পক্ষে অবস্থান গ্রহণ করেছে। এই ক্ষেত্রে আসলে আতিক ভাই এক ধরনের সমস্যা তৈরি হবে না যে আপনি ধরেন আপনি আপনার আসনে বিজয়ী হয়েছেন, পিআর এর কারণে কোনো কারণে আপনি আপনাদের 250 নম্বর বা 200 নম্বর সিরিয়াল আপনি থাকলেন, আপনি তো আসলে সংসদে যেতে পারলেন, আপনার তো জনগণ ভোট দিয়ে পাস করেছে। আমি তো সংগঠনেরই প্রার্থী, যারা আমরা দল করি এতটুকু স্যাক্রিফাইস আমাদের থাকবেই, দলের স্বার্থে দেশের স্বার্থে। আমার দল বলে দিবে যদি আমি 300 আসনে জিতে যাই এই 300 জন আমার এমপি হবে, ক্যাটাগরি করে সেখানে হবে। এবং দল যখন জিতে যাবে তখন ব্যক্তির ক্ষুদ্র স্বার্থকে তার মানে অসুবিধা হওয়ার কোনো কথা সেখানে না। এটি আমাদের কমিটমেন্ট যে আমার দল যদি আমাকে ক্যান্ডিডেট দিয়েছে আমি কাজ করেছি, দল যদি মনে করে না ঠিক আছে এখন এখানে আমরা আরো উপরে যাব, সেটা কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ মানুষ তো জামাত ইসলামীকে ভোট দিয়েছে, ব্যক্তি একটা সিম্বল, ব্যক্তি জামাতকে রিপ্রেজেন্ট করেছেন, এটি কোনো অসুবিধা হওয়ার, এটি বড় সমস্যার চেয়ে এটি আসলে খুব সমস্যা আকার দেখার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। আচ্ছা, প্রবাসীদের আপনাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম একটা হলো প্রবাসীদেরকে ভোটাধিকার নিশ্চিত করা। আসলে আমরা সাম্প্রতিক সময় কিছু মিডিয়াতে দেখেছি একটি বড় দলের একজন নেত্রী বলেছেন যে প্রবাসীরা তো বিদেশে টাকা কামানোর জন্য যায়, তারা টাকা পাঠায়, তাদের আবার ভোটার হতে হবে কেন, রাজনীতিতে কেন আসতে হবে? আসলে আপনারা কেন চান তারা প্রবাসীরা? শুনেন, এটা নিয়ে ইতিমধ্যেই পত্রপত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে কথা এসেছে, যদি প্রবাসে বসে পলিটিক্স করা যায় তাহলে প্রবাসীরা ভোট দিতে পারবেন না কেন? বাংলাদেশের রাজনীতিতে এবং আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনেক অবদান আছে। আমাদের দেশে অনেক ঘটনায় মানুষ বিদেশে প্রতিবাদ করে, এটা আমরা সবাই সেখানে জানি। তো আমাদের দেশে প্রায় 1.25 কোটি মানুষ যারা রেমিটেন্স যোদ্ধা, আপনি জানেন যে আন্দোলনের সময় দুবাইতে সেখানে মিছিল করার কারণে কিন্তু সেখানে তারা গ্রেপ্তার হয়েছেন, সেটা আপনি জানেন। সেখানে আমরা মনে করি ভোটের অধিকার সবারই আছে, সেটা নাগরিকত্ব বাদ দিয়ে যাচ্ছে না বিদেশে। সুতরাং অবশ্যই প্রবাসের যারা আছেন বাংলাদেশের ভোটের অধিকার সংরক্ষণ করতে হলে 1.25 কোটি মানুষকে বাদ দিয়ে জনমত কখনো নিয়ন্ত্রণ করা যায় না। যারা বলেছেন তারা ভয়ে আছেন, না জানি প্রবাসীদের ভোট আমরা না পাই কিনা। কিন্তু জামাত ইসলামী তার দলীয় স্বার্থের চেয়ে আমাদের প্রবাসী ভাইদের যেটা অধিকারটাকে সেখানে প্রাধান্য দিয়েছে। এখানে আমার দল কয় ভোট পাবে সেটা আমি খেয়াল করি না। ওই নেত্রী তিনি ভয়ে আছেন, হয়তোবা প্রবাসী তাদেরকে গ্রহণ করবে না, না জানি ওনারা 1.25 কোটি মানুষের ভোট থেকে বঞ্চিত হয়ে যান কিনা। সেই কারণেই ওনারা প্রবাসীদের দিকটাকে গুরুত্ব না দিয়ে দলের বিবেচনায় তিনি মন্তব্যটি করেছেন, যেটা আসলে কেউ গ্রহণ করেনি। কারণ তাদের দলীয় প্রধানও কোথায় আছেন, দেশের বাহিরে আছেন। এই দিকটাকে মাথায় রেখে কথা বললে হয়তো তিনি এই ভুলটা করতেন না, ভুল করেছেন তিনি। এটি একটু হলো সাম্প্রতিক সময়ে একজন বিশ্লেষক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর সাহেব একটা কথা বলেছিলেন, তার সাথে সাম্প্রতিক সময়ে দেখছি বিএনপির মহাসচিব একটা কথা বলেছেন যে আসলে ইসলামী বা দক্ষিণপন্থীদের রাজনীতিতে একটু আবির্ভাব বা প্রভাব পাচ্ছে। এক্ষেত্রে আসলে দক্ষিণপন্থী বলে কি আমাদেরকে একটু বা ইসলামকে একটু, আমরা মনে করি জনগণপন্থী রাজনীতি আসছে। আমরা ডান বাম ভেদাভেদ করে জনগণকে আলাদা করতে চাই না। বাংলাদেশের মানুষ এখন সত্যটাকে গ্রহণ করা শিখেছে এবং সত্যের পথটা হলো ডানপন্থা, আর যেটা অসত্য পন্থা, যেটা মানুষকে সুশাসন দিতে পারে না, সেটা হলো ভিন্ন পন্থা। বাংলাদেশের রাজনীতিতে কখনো বামপন্থীরা ভালো করতে পারে না। বামপন্থীরা সব জায়গায় থাকেন, অলওয়েজ বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থীদের অবস্থান ভালো, কিন্তু নানা কারণে মিডিয়া ট্রায়ালের কারণে কিন্তু ডানপন্থীরা অবস্থানটা তৈরি করতে পারেনি। যেহেতু এখন একটা অবস্থান তৈরি হয়েছে, সবাই কথা বলতে পারতেছে, ডানপন্থীরা সভা সমাবেশ করতে পারছে, তাদের কথাগুলো বলার সুযোগ পাচ্ছে, যার জন্য মানুষ আগ্রহ তৈরি হয়েছে। এবং বাংলাদেশে যেখানে 92 মুসলমানের দেশ, স্বাভাবিকভাবে এখানে ডানপন্থী রাজনীতি বিকশিত হওয়ার সুযোগ বেশি, কিন্তু নানা ট্যাগ লাগিয়ে বিগত সময়ে সেই সুযোগটাকে গ্রহণ করতে দেয়নি। আমি মনে করি যথার্থ বলেছেন, জনগণের যদি আমরা সুযোগ চাই, অধিকার চাই, এদেশের জনগণ সত্য পন্থা বেছে নেওয়াটাই হচ্ছে কি ডান রাজনীতির এগিয়ে যাওয়াটা। 5ই আগস্টের পরে মানুষ এখন সচেতন হয়েছে, তারা আর অসত্য গোজা মেনে তারা থাকতে চাচ্ছে না। যা দিবালকের মতো স্পষ্ট, সেটা তো সত্যপন্থীদের অবস্থান। এবং যার জন্য কিন্তু বাংলাদেশে এখন
ডানপন্থী বলেন কিংবা সত্যপন্থী বলেন, সেই দিকে মানুষের আগ্রহটা বেড়েছে, এটা আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। তা আসলে আপনি একজন শ্রমিক নেতা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আপনি আসলে শ্রমিকদের নিয়ে কি ভাবছেন? যদি আপনি যখন সংসদে যান, সেগুলো শ্রমিকদের অধিকার নিয়ে আপনার অবস্থানটা কি হবে? দেখুন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা যৌক্তিক কোশ্চেন। বাংলাদেশের বিদ্যমান যে ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনা দিয়ে আসলে শ্রমিকের জন্য বেশি কিছু করার সুযোগ নেই। আমাদের দেশের যে লেবার লটা আছে, 2006 সালে অনেকগুলো আইনকে একত্র করে আইনটা করা হয়েছে। এই আইনটা আসলে একটা বৈষম্য মুক্ত করতে পারেনি, ভারসাম্য নেই। কারণ বাংলাদেশে সরকারি পরিসংখ্যানে এখন 7.5 কোটির মতো শ্রমিক আছেন যারা কায়িক শ্রম করেন। আমাদের আইনে মাত্র 8% শ্রমিকের রাইট নিয়ে কথা বলা আছে। যারা শিল্প শ্রমিক, যারা ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের মজুরি কত হবে সেগুলো বলা আছে, তাদের রাইট বলা আছে। কিন্তু আমাদের দেশে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, দোকান কর্মচারী, নির্মাণ শ্রমিক যারা আছেন, যারা অপ্রাতিষ্ঠানিক খাতে আছেন, তাদের কোনো রাইট আইনে বলে দেওয়া নাই। এবং তারা কোথায় থেকে সুবিধা পাবে, তাদের গ্র্যাচুইটি কি হবে, এই ধরনের কোনো ধরনের কথাবার্তা বলে না। যদি ইদানিং সরকার পদক্ষেপ নিয়েছেন কিছুটা সংস্কার করার জন্য, সেটাও আমি মনে করি কাঙ্ক্ষিত মানের অগ্রগতি সেখানে হবে না। আমি মনে করি বাংলাদেশে শ্রমিকের অবস্থান সবাইকে বুঝতে হবে। এই যে আমাদের বর্তমান গভর্নমেন্ট তো এই 5ই আগস্ট তারাও গুরুত্ব দিচ্ছে না, তারা এই ক্ষেত্রে খুব বেশি বাজেট তারা বরাদ্দ করেনি। আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হলে শ্রমিকদেরকে সামনে রাখতে হবে। এবং আমাদের দেশের শ্রমিকরা এখনো অনেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, এখনো শ্রমিকের সন্তানরা পড়ালেখার সুযোগ পাচ্ছেন না। আমরা আমাদের জায়গা থেকে বলে আসছি যে শ্রমিকের সন্তানদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ার সুযোগ করে দিতে হবে। যেই এলাকাগুলোতে ইন্ডাস্ট্রি আছে কিংবা যেখানে শ্রমিক অধ্যুষিত এলাকা আছে, সেখানে আলাদা শ্রমিক হসপিটাল করতে হবে, যাতে করে শ্রমিক সেখানে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। যারা কর্মক্ষেত্রে আহত হন, নিহত হন, তাদের রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সেখানে ক্ষতিপূরণ থাকতে হবে। আমরা আরো বলেছি যে অনেককেই তো আপনি রেশন দিচ্ছেন, এটা আমাদের দাবি যে সমস্ত শ্রমিকরা আছেন তাদেরকে রেশনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। টিসিবি পণ্য শ্রমিকদের পাওয়ার সুযোগ সেখানে আছে। আমরা মনে করি দেশের আইনটাকে সংশোধন করতে হবে, আইনটাকে শ্রমিক বান্ধব করতে হবে। যতটুকু আইন আছে সেগুলো বাস্তবায়নটাকে সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। আর রাষ্ট্রকে আরো মানবিক হতে হবে, দরদি হতে হবে, শ্রমিকের প্রতি তার একটা মহব্বত তৈরি হতে হবে। তাহলে আশা করা যায় আমরা কিছুটা হলেও শ্রমিকের জন্য কাজ করার সুযোগ পাবো। যদি আমরা সুযোগ পেয়ে যাই, যেহেতু আমরা ইনসাফ ভিত্তিক শ্রমনীতি চাই। বাংলাদেশের এখন বড় সমস্যা হচ্ছে যারা গার্মেন্টস শিল্প, আপনারা জানেন যে প্রায় অসন্তোষ লেগেই থাকে। আমরা এই যে কলকারখানা অধিদপ্তর আছে এখানে আপনার বিজয়নগরে, আপনার পাশেই তো, এই গলির সামনে তো কলকারখানা অধিদপ্তর, সেখানে আমরা দেখি যে প্রায় সময় ডেডলক অবস্থা থাকে, সবাই গেটে বসে থাকেন সেখানে। এখানে কিছু সমস্যা আছে, তদারকি করা, তাদের বেতনগুলো ঠিক মতো পাওয়া, মজুরি কারা দিচ্ছে না, এগুলো কিছু অব্যবস্থাপনা আমাদের আছে, যেগুলোকে আমরা দূর করতে পারি। রাষ্ট্র তার জায়গা থেকে আন্তরিক হন, স্বচ্ছ হন, জবাবদিহিতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে এই যে গ্যাপগুলো আছে আশা করি সেগুলো আমরা কাটিয়ে ওঠার সুযোগ পাবো। শ্রমিক নেতাতে এই যারা এখন শ্রমিক, এদের যে মজুরি, এই মজুরিতে আসলে তারা তাদের জীবনযাপন করা খুব কঠিন একটা বিষয় হয়ে গেছে। এটা আসলে আমরা বলি যে শ্রমিকদের ঘামের উপরেই আসলে আমাদের এই ইন্ডাস্ট্রি বলি, যা বলি সব, এটা আসলে বাড়াচ্ছেন বা সরকারের দিক থেকে এটা কি ধরনের? দেখেন, বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় বা যত বেড়েছে, শ্রমিকের বেতন বাড়ে খুবই কম। তাও কত ধরনের আমাদেরকে ডায়ালগ করতে হয়। এবং আপনি জানেন প্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকের জন্য মজুরি বোর্ড আছে। এই মজুরি বোর্ড কিন্তু শ্রমিক, মালিক, সরকার সমন্বয় কিন্তু সেখানে তৈরি হয়। এবারে যে ইনক্রিমেন্টটা হয়েছে, আপনি দেখেছেন যে কিছু ইনক্রিমেন্ট এখন 9% হয়েছে, বার্ষিক ইনক্রিমেন্ট। আমরা শ্রমিককে বলেছি আমরা 15% ইনক্রিমেন্ট চাই, আগে ছিল 5%। মালিক শ্রমিক একাধিক বৈঠকের পরে এসে 9% হয়েছে, সেটা কিন্তু খুবই কম। আসলে বাংলাদেশের আমরা যেটা দেখি যে যখনই কোনো আলোচনায় আসে আমাদের মালিকদের কোনো টাকা থাকে না। দেখি যে মালিকরা তারা কোটিপতি হয়ে যাচ্ছেন। বাংলাদেশের কোনো মালিক ব্যবসা করে এই সংখ্যাটা খুবই কম। ঠিকই মালিকের প্রতিষ্ঠান বাড়তেছে, যখনই শ্রমিকের মজুরির কথা আসে ওনার টাকা নাই, ওনার ব্যাংক লোন থাকেন, উনি শেষ হয়ে যাচ্ছেন।
এটা দুর্ভাগ্য আমাদের জন্য। যেন আমরা সরকার, মালিক সবাইকে বলবো, শ্রমিক যদি না খেয়ে থাকে, যদি শ্রমিক অপুষ্টিতে ভোগে, তাহলে আমাদের উৎপাদন কিন্তু সক্ষমতা সেখানে কমে যাবে। এজন্য শ্রমিকের মজুরি নিয়ে রাষ্ট্র যেরকম পদক্ষেপ নেবেন, তেমনি মালিক পক্ষকেও আরো দরদ হয়ে তিনি যেভাবে তার জীবনযাপন করেন, যাতে করে একজন শ্রমিক ন্যূনতমভাবে তার লাইফ স্টাইলটা পরিচালনা করার সুযোগ পান, সেভাবে মজুরি কাঠামোটা নির্ধারণ করা হয়, কিছুটা হলে আশা করি এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবার আসি একটু আপনার নির্বাচনী আসন নিয়ে। আপনাকে তো বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা 11 আসন থেকে মনোনয়ন দিয়েছেন। এই ঢাকা 11 আসন নিয়ে আসলে আপনার কি চিন্তা, আপনি কিভাবে এই ঢাকা 11 আসনকে সাজাতে চান? দেখুন, ঢাকা 11 আসনটার অবস্থানগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। বিশেষ করে ঢাকার একটা অভিজাত এলাকা আমার আসনে পড়েছে, বনশ্রী এলাকা, অভিজাত অংশ এলাকা, বসুন্ধরার যে এলাকাটা আবাসিক এলাকা, সেটা বড় অংশ বাটারা থানা, যেটা আমার নির্বাচনী আসনের মধ্যে পড়েছে। বিগত 15 বছর আসলে যখন থেকে আসনটি আলাদা হয়েছে, একসময় এটি ছিল উত্তরা, ঢাকা 18 আসনের সাথে ছিল। বাদ হওয়ার পর থেকে এখানে বিগত ফ্যাসিবাদী সরকারে যারা ছিলেন তাদেরই কিন্তু এখানে মানে জনপ্রতিনিধি ছিলেন। এবং এখানে যে যেন বলি যে একটা নির্বাচনী এলাকাতে মানুষের যে মৌলিক সুবিধাগুলো পাওয়ার কথা, এটি সে কোথাও এখানে নাই। আমার নির্বাচনী এলাকাতে আমি দেখলাম যে কোনো সরকারি হসপিটাল নাই, এখানে কোথাও কোনো খেলার মাঠ নাই, এখানে কোনো ভালো কোনো কমিউনিটি সেন্টার নাই যেখানে মানুষ কোনো অনুষ্ঠান সেখানে করতে পারে, এখানে ভালো কোনো সরকারি স্কুল নাই। তার মানে চিকিৎসা থেকেও মানুষ বঞ্চিত, পড়ালেখাতে ভালো কোনো সরকারি একটা কলেজ, সরকারি কলেজও নাই, না সরকারি স্কুল, না সরকারি মানে কলেজ, না সরকারি হসপিটাল, না ভালো কোনো মানুষের বিনোদনের কোনো ব্যবস্থা। সব দিক থেকে আসলে এই নির্বাচনী এলাকাটা পিছিয়ে আছে। যদি আমরা সুযোগ পাই, আমরা মনে করি আমাদের টার্গেটই থাকবে জনগণের কল্যাণ কিভাবে ইনশিওর করা যায়। যদিও একজন পার্লামেন্ট মেম্বারের কাজ থাকেন তিনি আইন প্রণয়ন করবেন, তারপরে বাংলাদেশের মানুষ মনে করেন তিনি উন্নয়ন করবেন। উন্নয়নের যদিও সংস্থা ভিন্ন, কিন্তু বাংলাদেশ মনে করেন উন্নয়ন কেন করছেন না? যদি আমরা স্বচ্ছ থাকি এবং যদি আমরা জনগণের আমানতের খেয়ানত না করি, আমার দৃঢ় বিশ্বাস যতটুকু বরাদ্দ সরকারের থাকে একটা এলাকার প্রতি, সে বরাদ্দ দিয়ে 5 বছরে আমাদের নির্বাচনী আসনের মানুষের জীবনযাত্রার মানকে ডেভেলপ সবকিছু করা সম্ভব। আমাদের জায়গাও আছে, চাইলে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক এখানে খেলার মাঠ করার পরিকল্পনা আমাদের আছে। এখানে ভালো একটা সরকারি হসপিটাল, যাতে মানুষ খুব কাছাকাছি থেকে, সে বেড়ায় দূরে এলাকা, সে কাছাকাছি কোনো হসপিটাল নাই, যদি সেখানে আমরা একটা ভালো হসপিটাল করতে পারি, সেখানে অনেক মানুষের জন্য সহজেই তারা সেবাটা গ্রহণ করতে পারবেন। এখানে রাস্তাঘাটেরও কিছু অসুবিধা আছে, অনেক মানুষ এখানে তার জীবনযাত্রা, তার এগুলো একটু খারাপ অবস্থার মধ্যে এখন আছে। আমরা চাইলেই যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, সুযোগ পাই, ইনশাআল্লাহ জনগণের জীবনটাকে সহজ করার জন্য, তার শিক্ষার ক্ষেত্রে, তার চিকিৎসার ক্ষেত্রে, তার বাসস্থানের ক্ষেত্রে। এবং এখানে একটা এলাকার মানুষ আছেন তারা খুবই দরিদ্র শ্রেণীর, তাদেরকে আমরা ডেভেলপ করব। এখানে যুবক শ্রেণী আছেন যারা এলাকারই বাসিন্দা, বড় অংশ যুবকরা এখনো বেকারত্বে আছেন, তাদের সে বেকার সমস্যার সমাধান করার জন্য আমরা সেখানে পদক্ষেপ। মধ্যে কথা বলবো, আমরা সুযোগ পাই, জামাত ইসলামী তো সুযোগ পেয়েছে কম, আমরা বুঝিয়ে দিব যে জামাত ইসলামী জনপ্রতিনিধি অন্যদের মধ্যে তফাৎটা কোথায়। এখানে এখন দখলবাজি চলছে। আপনি জানেন যে আমাদের ক্ষমতা পট পরিবর্তন হয়েছে 5ই আগস্টে। দুর্ভাগ্য হচ্ছে ফ্যাসিবাদের লোকেরা যেই চেয়ারগুলোতে বসেছেন, এখন সেই চেয়ারগুলো আছে, ভিন্ন ব্যক্তিরা বসেছেন সেখানে, একই সেট আপে আছেন, একই দখল চলছে। এবং আমি খুব অবাক করা বিষয়, রাজনীতির নামে বাড্ডা এলাকার কোনো বাজার নাই যেখান থেকে চাঁদাবাজি সেখানে হচ্ছে না। আমরা প্রতিবাদ করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোথায় আপনি করবেন সেখানে, যেখানে প্রত্যেক পাড়ায় পাড়ায় চাঁদাবাজ গড়ে ওঠে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র পদক্ষেপ না নিলে আসলে বেশি কিছু সেখানে করা যায় না। আমরা মনে করি আমরা সুযোগ পেলে জনগণকে, এই যে জুলুম চলছে, এই জুলুমটা ইনশাল্লাহ আমরা বন্ধ করব। আমাদের দলের নামে, ব্যক্তির নামে, এমপির নামে
কোনো ধরনের সুযোগ সুবিধা বাড়তি দেওয়ার এটি ইনশাল্লাহ আমরা বন্ধ করে দেব। এটা সুশাসন আমরা উপহার দেব জনগণকে। আমরা একটু আসি এবার জুলাই আসলে প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এখন পর্যন্ত জুলাই সনদের আসলে এইভাবে চূড়ান্ত কোনো রূপ আসে নাই। এটা নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? দেখেন, ইতিমধ্যে তো সব সংগঠনগুলো এটা নিয়ে কথা বলছেন এবং আমাদেরও প্রত্যাশা 37শে জুলাই, যেটা 5ই আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে, তার মধ্যেই জুলাই সনদটি হতে হবে। আসলে এটি দরকার ছিল আর আগেই হওয়া। আমাদের এই বাংলাদেশ নানা বিষয়ে আমরা একমত হতে পারি না এবং আপনি দেখেছেন যে জুলাই সনদ নিয়েও কিন্তু নেতিবাচক বক্তব্য একসময় ছিল, যদি সেখান থেকে বেরিয়ে এসেছেন। এখন আমরা মনে করি আমাদের আগামীর বাংলাদেশ পরিচালনার কমিটমেন্টটা তৈরি হচ্ছে জুলাই সনদে। আমরা যারাই ক্ষমতা আসি, যাতে করে আমরা এই সনদের উপরে ভিত্তি করে আমাদের দেশটা পরিচালিত হয় এবং এটাই হবে আগামী বাংলাদেশ পরিচালনা করার জন্য একটা চিন্তাগুলো এবং একটা আপনার যে জায়গা থেকে আমরা বাংলাদেশটাকে পরিচালনা করব তার ভিত্তি এখান থেকে সূচিত হবে। তো ইতিমধ্যে বহু দল এক হয়েছেন। আমরা আশা করব যতটুকু এখন ভেদাভেদ আছেন এগুলোকে বলে গিয়ে আমাদের জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য এবং আগামী বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো আছে, জুলাই সনদ কিন্তু সেই দাবিগুলোর যৌক্তিকতা নির্ভর করবে। আমরা আশা করি 7 জুলাইয়ের মধ্যে সরকার যেভাবে হোক তারা এই সনদটি দিবেন। এরপর একটা মিনিট সময় আর অতিবাহিত হওয়াটা কোনোভাবেই সমীচীন হয় বলে আমার কাছে মনে হয়। কিন্তু এই যে জুলাইটাকে আসলে আপনারা যেভাবে ধারণ করছেন, মানুষের অনেকের অভিযোগ যে আপনারা 71কে ভাবে ধারণ করেন না। জুলাই দিয়ে কি আসলে 71কে ঢাকতে চান? এটি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমরা সব ধারণ করি। আমরা যতগুলো বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন 47 সালের, সেখানে আমরা সেটাকে ধারণ করি। আমরা 71কে ধারণ করি। আমরা 69-এর যেটা বলি আমরা সেটাকে আমরা সব ধারণ করি আমরা। কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা একই জায়গায় চলে আসতে চান, 71-71-এর জায়গায়। আমি তো 71-এর পরবর্তী প্রজন্ম, আমি তখন দেখিনি 71-কে। আমার দেশপ্রেম আছে না, আমি দেশকে ভালোবাসি, আমি কেন 71-কে বলে যাব? 71 বলে মানাতে হচ্ছে আমি আমার দেশকে ধারণ করি না। বিশেষ করে আমরা ইসলামী পলিটিক্স করি, আমরা দেশের প্রতি আমাদের ভালোবাসা অনেক এবং সেই ভালোবাসার জায়গায় হচ্ছে আমরা 71-কে ধারণ করি বলেই তো আমাদের দেশের প্রতি ভালোবাসাটা বেশি। সুতরাং আমরা 71-কে ধারণ করি। আমার 90-এর গণ অভ্যুত্থান যতটুকু আনন্দ বাংলার হয়েছে সব ধারণ করে আমরা রাজনীতি করি। আমরা কোনোটাকে আমরা কম গুরুত্ব আমরা দিচ্ছি না। 24-এর প্রেক্ষাপটটা ভিন্ন, আবার 71-তে আমাদের জাতীয় ভাষাতে মাঠে নেমেছি আমরা। 71 দেশ স্বাধীনের পোস্ট কোশ্চেন, আর 24 হচ্ছে আমাদের ফ্যাসিবাদকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ার কোশ্চেন। দুইটারই গুরুত্ব আছে এবং দুটো জায়গা থেকে সমান গুরুত্বপূর্ণ। কোনোটাকে বাদ দিয়ে কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার একটু আসি আপনার ছাত্র রাজনীতি নিয়ে। আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এই ছাত্র শিবির আসলে আপনার আসার গল্পটাকে কিভাবে ছাত্র শিবিরের সাথে আপনি সম্পৃক্ত হলেন? দেখুন, সেভাবে তো সুনির্দিষ্ট বলা যাবে না। আমি 1995 সালে মূলত ছাত্র শিবিরে আমার সম্পৃক্ত হওয়া এবং যারা সে সময় আমাদের এলাকায় ছিলেন বড় ভাইরা, তাদের স্নেহ ভালোবাসা দিয়ে আসলে শিবিরে আসা হয়েছে এবং বলা যায় আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, বড় পাওনা ইসলামী ছাত্র শিবির। কারণ যতটুকু আজকে আমরা তৈরি হয়েছি, এই শিবির কিন্তু আমাদেরকে তার ভালোবাসা দিয়ে শিবির আমাদের গড়ে তুলেছে। আমি কাছে মনে হয় যদি আমি ছাত্র শিবিরের কখনো দাওয়াত না পেতাম, হয়তো আমার জীবনটা ভিন্ন দিকে ধাবিত হওয়ার সুযোগ সেখানে ছিল। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। স্বাভাবিকভাবে মাদ্রাসাগুলোর ছাত্র শিবিরের কাজ একটু বেশি থাকে। সেখানে বাইরে আমাদেরকে তারা কাছে এসেছেন, কথা বলেছেন, ভালোবেসেছেন, গাইড করেছেন। বিশেষ করে আমার খুব মনে পড়ে আমি যখন আমার মাদ্রাসাতে একটা বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম, আমার তখন শিবিরের একজন দায়িত্ব আমাকে নোট লিখে দিয়েছেন যে আজকে আপনি বিতর্কে ভালো করতে হলে এই পয়েন্টগুলো আপনাকে বলতে হবে। এবং আমি যখন যেখানে যেতাম, কোথাও আমি যদি কোনো বক্তব্য দিতাম, তারা লিখে দিতেন যাতে সেই জায়গাতে আমি অবস্থান ভালো করতে পারি। তার মানে আসলে নানাভাবে শিবির আমরা জড়িয়ে ধরেছে। শিবিরের ভালোবাসা পেতে পেতে আমি আসলে সাহেব শিবির হয়ে গেছে। আসলে নির্দিষ্টভাবে বলা যাবে না, হতে হতে একটা পর্যায়ে ভালোবাসা তৈরি হয়েছে। আমি 9-10 ঢাকায় এসেছি। তার আগে আমি এলাকাতে ঢাকা আসার পরে তাহমিল্লাতে আমি ভর্তি হয়েছিলাম টঙ্গীতে।
সেখানে একটা ভিন্ন আবহাওয়া ছিল, একটা সুন্দর পরিবেশ ছিল, এবং সেই পরিবেশটা আস্তে আস্তে আমাকে এই সংগঠনের সাথে আরো বেশি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। শিবির নিয়ে আসলে অনেক বিতর্ক আছে, আপনি শিবির কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এই বিতর্ক আসলে রক্ষা থেকে শুরু করে এই বিশেষ বড় বিতর্ক এটাই। আপনার জীবন আসলে কতজনের রক্ষা করছেন কেন্দ্রীয় সভাপতি? আমি এত সাহসী মানুষ নই। এটি একসময় আমাদেরও কোশ্চেন, আমার খুব মনে পড়ে, আমি 96-এ শিবিরে একটা সাধারণ সভাতে আমি প্রশ্ন করেছিলাম, আমার মনে আছে সে দাচ্ছিল, আমার শিবির রক্ষাটা বলা হয় কেন? ওই প্রশ্নের উত্তর আমার এখনো কানে বাজে, এবং আমি যখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি তখন আমি একই প্রশ্ন জবাব দিয়েছি, সেম, যে রক্ষাটা কে দেখেছে, কোথায় দেখেছে, প্রমাণটা কোথায়? আপনি বলবেন চট্টগ্রামের শিবির খুব খারাপ, সেখানে যাবেন, কোনো প্রমাণ নাই। এটি শিবিরের বিরুদ্ধে একটা মিডিয়া সন্ত্রাস, কারণ শিবিরের বিরুদ্ধে বলার সুযোগ তো নাই। এটা বলে বলে হলো মানে শিবির খুব ভয়ঙ্কর, শিবির খুব অস্ত্রবাজ। এটি একসময় বামপন্থীরা চেষ্টা করেছিল, কিন্তু এটি এখন আর ছাত্র সমাজ বিশ্বাস করে না। বাংলাদেশের অস্ত্রের রাজনীতি, এই যে বিগত 15 বছর আমরা এত জুলুমের শিকার হয়েছেন, কেউ বলতে পারবে কোথাও শিবির কোথাও অস্ত্রবাজি করেছে, অথবা অস্ত্র নিয়ে শিবিরে কেউ অ্যারেস্ট হয়েছে? এটি কোনো প্রমাণ তো নাই। এটি হলো শিবিরের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা। আর কি বলবে? আমার তো আর হিসাব করে পাবে না খারাপ জিনিস। এবং আমি তো শিবিরের কেন্দ্র সহ আমি জানি না কখনো কোনটা কি ধরনের অস্ত্র ব্যবহার করতে হবে, আমার জানি, আমি চিনি না কোনো কিছু আসলে। তো এটি একটা এক ধরনের অপপ্রচার, এটি একটা শিবির একটা ভয়ঙ্কর সংগঠন উপস্থাপন করতে চায়, কিন্তু এটি এখন বাংলাদেশের বাস্তবতায় ছাত্ররা এমনভাবে তার শিবিরকে গ্রহণ করেছে, এই শিবিরকে আর কোনো ট্যাগ, কোনো অপপ্রচার, জঙ্গি কিংবা শিবির গুপ্ত সংগঠন এগুলো বলে বলে যারা বক্তব্য দেন তারাই হাসির পাত্র হচ্ছেন। আলহামদুলিল্লাহ শিবিরের ইমেজ কোনো ক্ষেত্রে এক বিন্দু কিন্তু কমছে না, বরং দিনে দিনে বেড়ে যাচ্ছে। তার প্রমাণ পাওয়া যাবে আগামী ইনশাআল্লাহ ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রমাণ পাওয়া যাবে শিবিরের। এই যে আজকে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর ছাত্র ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আসলে আপনি সাবেক ছাত্রনেতা হিসেবে কেমন প্রার্থী বা কেমন নির্বাচন প্রতিনিধি দেখতে চান? আমি মনে করি যারা ছাত্র রাজনীতি করেছেন এবং যাদের ছাত্রত্ব আছে, আমরা কোনো আদুবাইকে কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে আমরা বিপিজিএস দেখতে চাই না। একটা মিনিমাম তার ছাত্র থাকতে হবে, এবং আমরা চাই যাতে করে তার ছাত্র সুলভ মনোভাব থাকেন। বাংলাদেশে এখন পর্যন্ত আমরা দেখি যে বয়স এত বেশি ছাত্র সংগঠন করেন। আমরা চাই এর মধ্যে দিয়ে সাধারণ ছাত্ররা এবং যারা রেগুলার স্টুডেন্ট তারাই প্রাধান্য পাবেন, এবং তাদেরকে ছাত্ররা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, এটা আমরা প্রত্যাশা। এবং বাংলাদেশের আগামী নির্বাচনটা কীরকম হবে তার একটা ছায়া কিন্তু পড়বে এই ইলেকশনগুলোতে। আমি ধন্যবাদ জানাই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তো সাহস করেছেন। আমরা মনে করি বাংলাদেশের মোটা দাগে ইউনিভার্সিটিগুলোতে আমরা ইলেকশনটা প্রেয়ার করতে পারি, আগামী রাষ্ট্র সংস্কার কতটুকু উজ্জিত হবে তা এখান থেকে প্রমাণ নির্ভর করবে। সর্বশেষ সাথে একটু জানতে চাই যে মানুষের এক ধরনের ভয় কাজ করে, আমিও মাঝে মাঝে সেভাবে মানে উদ্বিগ্ন হই যে ইসলামী দলগুলো যদি আসলে ক্ষমতায় আসে সেক্ষেত্রে আসলে নারীদের অবস্থানটা কি হবে? নারীরা কি আসলে স্বাভাবিক চলাফেরা করতে পারবে? তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে? চাকরি করতে পারবে? নারীরা সবই পারবে। শুনুন, ইসলাম জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় না, ইসলাম মানুষকে মোটিভেশন চালাবে। যদি আপনার ভিতরে পরিবর্তন না আসে, আমি জোর করে আপনাকে বোরকা পরাই দেবো, এটি কখনো হবে না। আমরা মানুষের উপরে জোর জবরদস্তি করছি, মানে বুঝাবো আমরা যে আপনি এই কারণে আপনার সুবিধা হবে, আপনি করেন সেটি, এবং অফিস আদালত তাই থাকবে। কিন্তু সেখানে একটা অবস্থান থাকবে যে যাতে করে নারী সেখানে তার মর্যাদা রক্ষা করতে পারে। বাংলাদেশে এখন যে সিস্টেমগুলো অফিসিয়াল আছে সবই থাকবে, নারী তার সাফারের জায়গায় তিনি বসবেন, পুরুষ তার সাফারের জায়গায় তিনি সেখানে বসবেন, এবং রাষ্ট্রের ব্যবস্থাপনা এমন হয়ে যাবে নারী অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তিনি কাজ করতে পারে। আমরা কোনো নারীকে চাকরি ছেড়ে দিয়ে আমরা গড়ে নিয়ে যাব না, কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হবে না, এটি অপপ্রচার। আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের নারী শ্রমিক জড়িত আছেন, সবাই সেখানে থাকবেন, বরং রাষ্ট্র সেখানে তার মর্যাদা ঠিক রাখবেন,
রাষ্ট্র সেখানে তার রাইটগুলোর ব্যাপারে খবর রাখবেন, যাতে তিনি কর্মক্ষেত্রে কখনো হয়রানির শিকার না হন, সেগুলো আমরা সেখানে দেখব। এবং মনে করি একজন নারীর সেফটি এবং সিকিউরিটি ইনশিওর হবে কিন্তু ইসলামী দলগুলো ক্ষমতা আসলে। তখন নারীর দিকে কেউ মানে আঙুল তোলারও সাহস করবে না, কিংবা কোনো খারাপ দিকে তাকানোর সুযোগ পাবে না। আমি মনে করি নারীর স্বাধীনতা যা বলি, বরং আমরা আসলে নারীর স্বাধীনতা বজায় রেখে সব ধরনের সুযোগ নারীরা পাবে। আমরা কাউকে ঘরে বসে রাখবো না, আরো সুবিধা ভোগ করার সুযোগ নারীরা পেয়ে যাবেন তার টাকা থেকে। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমাদেরকে ডেকেছেন এবং আমাকে কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের এই কথাগুলো আমাদের সকলেরই কাজে আসবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং সমসাময়িক বিভিন্ন দিক নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকার 11 যে মনোনীত প্রার্থী, একই সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আতিকুর রহমান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।